তো এর আগের দুটো ভিডিওতে আমি তোমাদের ক্লাস 9-এর কোষে দেখি 15.1-এর যে ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফলের অঙ্ক আছে, সেখান থেকে আমি তোমাদের টোটাল 12 অবধি আমি তোমাদের 12 অবধি তোমাদের আমি অঙ্ক করে দিয়েছিলাম। আজকের আমি তোমাদেরকে তারপরে অর্থাৎ 13 থেকে 18 পর্যন্ত আমি অঙ্কগুলো 5টা অঙ্ক যেটা আছে সেটা করাবো। তো দেখো, প্রথমে আমি 13-র যে অঙ্কটা আছে সেটা পড়বো। কি বলেছে? বলছে একটি বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য 20√2 মিটার হলে তার চারধারে পাঁচিল দিয়ে ঘিরতে কত মিটার দৈর্ঘ্যের পাঁচিল দিতে হবে হিসাব করে দেখি। এটা একটা উত্তর চেয়েছে। দ্বিতীয় উত্তর চেয়েছে প্রতি বর্গমিটারে 20 টাকা হিসাবে ঘাস লাগাতে কত টাকা খরচা হয়েছে সেটা তোমাকে বের করতে বলেছে। তাহলে প্রথমে আমি আঁকাটাকে আঁকি, দেখো অঙ্কটা কত সহজ হয়ে যাবে। প্রথমে ধরো এরকম একটা বর্গাকার জমি আছে, বর্গাকার জমি, কিন্তু এরকম একটা বর্গাকার জমি আছে, ঠিক আছে, এরকম একটা বর্গাকার জমি আছে। প্রথমে বলেছে এই বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, এই বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, ঠিক আছে, কত 20√2 বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে। ভালো কথা। তোমাকে কি বের করতে বলেছে যে এই যে মানে বর্গাকার জমি চারধারে পাঁচিল দিয়ে ঘিরতে কত মিটার দৈর্ঘ্যের পাঁচিল দিতে হবে সেটা বের করবে। মানে এই চারধারে অর্থাৎ এইখান থেকে পাঁচিল দেওয়া শুরু করবে, পাঁচিল পুরোটা চারিধারে দেবে, তাতে কতটা পাঁচিল দিতে কতটা মানে কত মিটার দৈর্ঘ্যের বেড়া মানে পাঁচিল দিতে লাগবে। তার মানে কি চেয়েছে? এইখান থেকে পুরো পাঁচিল দিতে মানে 4-5 পাঁচিল দিতে মানে কি এই বর্গক্ষেত্রের পরিসীমা চেয়েছে। কি চেয়েছে? বর্গক্ষেত্রের পরিসীমা চেয়েছে, প্রথম উত্তরটা। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা আমাকে বের করতে গেলে বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলাটা কি? বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলা হচ্ছে 4 গুণ বাহু, মানে বাহু লাগবে। কিন্তু এখানে দেখো অঙ্কের মধ্যে কি বাহু দেয়া আছে? এই বাহুগুলোর মান কি দেয়া আছে? দেয়া নেই। তাহলে যদি অঙ্কের মধ্যে বাহুর মান না দেয়া থাকে তাহলে আমি কি করব? তাহলে অঙ্কের মধ্যে একটা নিশ্চয়ই কোনো একটা উত্তর দিয়ে দেবে। কিসে উত্তর দিয়েছে? দেখো, কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে। তাহলে বর্গক্ষেত্রে যখন কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে তাহলে আমি কি করব? আমার অনুযায়ী একটা বাহু মনে মনে ধরে নেব, ধরে আমি কর্ণের দৈর্ঘ্য বের করব, দিয়ে সেই কর্ণটার সঙ্গে এই কর্ণটা কি করব? মানে সমান করে দেবো, ঠিক আছে। তাহলে চলো শুরু করি। আমি তাহলে লিখি, আমি এখানে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ফর্মুলাটা লেখা উচিত ছিল, যাক আমি বলে দিচ্ছি এখানে। তাহলে ধরি বর্গাকার জমি, তো বর্গাকার জমি ধরি, বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য x মিটার, ঠিক আছে। তাহলে সুতরাং বর্গাকার জমির, তাহলে বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য কত হচ্ছে? কর্ণের দৈর্ঘ্য আমি ফর্মুলাটা লিখছি। ফর্মুলা কি ছিল? √2 ইন্টু বাহু, এটা ছিল বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য। তাহলে ফর্মুলাটা অনুযায়ী যদি বসাই √2 ইন্টু এক্স, কত দাঁড়ালো? এখানটা লিখে দিচ্ছি x √2 মিটার। তাহলে কিন্তু কর্ণের দৈর্ঘ্য আমার অনুযায়ী বেরিয়ে গেল। আমার অনুযায়ী কর্ণের দৈর্ঘ্য কত বেরালো? x √2। ওদের অনুযায়ী কর্ণের দৈর্ঘ্য দেখো দেওয়া আছে 20√2, একই। তাহলে দুটোকে শর্তানুসারে আমি এখানে লিখতে পারি যে শর্তানুসারে কি দিয়েছে? x √2 আমার অনুযায়ী উত্তর, ওদের অনুযায়ী উত্তর হচ্ছে 20√2। তাহলে এক্সটাকে বাঁ দিকে রাখি, 2টাকে ওদিক নিয়ে চলে যাই, 20√2 ডিভাইডেড বাই √2। কাটাকুটি করলে x সমান সমান কত বেরালো? x সমান সমান বেরালো কিন্তু 20। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য তাহলে কত হচ্ছে? 20 মিটার বেরিয়ে গেল। কিন্তু দেখো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত বেরিয়ে গেল? 20 মিটার, সবই দিকে 20। এবার আমাকে অঙ্কের মধ্যে কি বের করতে বলেছে? অঙ্কের মধ্যে বের করতে বলেছে আমাকে বর্গক্ষেত্রের চারিধারে পাঁচিল দিতে হবে। তাহলে কী করতে হবে? বর্গক্ষেত্রের পরিসীমা বের করতে হবে। তাহলে লিখি বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে, ফর্মুলা হচ্ছে নাকি 4 গুণ বাহু, মানে
মানে চারিধারে বের করতে হবে, তাহলে কি হচ্ছে 4 গুণ বাবু বাবু কত বেরিয়ে গেলো 20, কত বেরালো 80 মিটার। এখানে আপাতত কি বেরিয়ে গেল দেখো, চারধারে পাঁচিল, কতটা পাঁচিল দিতে হবে, কত দৈর্ঘ্যের পাঁচিল দিতে হবে, 80 মিটার দৈর্ঘ্যের পাঁচিল দিতে হবে। একটা অ্যান্সার আমি পেয়ে গেলাম। দ্বিতীয় অ্যান্সারটা, দ্বিতীয়টা কি বলেছে দেখো, বলেছে প্রতি বর্গ মিটারের জন্য 20 টাকা হিসাব করে ঘাস লাগাতে খরচা। মানে ঘাস লাগাতে মানে কি, এই ভেতরে ঘাসটা লাগাতে গেলে এরকম হবে, তাহলে আমি এটা মুছে দিলাম, ঘাস লাগাচ্ছে এরকম, তাহলে ঘাস লাগানো মানে কি পুরো ভেতরের কতটা পরিমাণ জমি আছে সেটাতে তো পুরো ঘাসটা লাগাবে, তাহলে আমাকে কী বের করতে হবে না, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আগে বের করে নিতে হবে। ঠিক আছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বুঝে যাবো, তো আমার জমিটা কতটা পরিমাণ আছে সেটা জেনে নিতে হবে, সেইটাতে কতটা পরিমাণ ঘাস লেগেছে সেটা আমাকে বের করতে হবে। তাহলে কি করব, আমি জমির ক্ষেত্রফল বের করব। ঠিক আছে, জমির ক্ষেত্রফল বের করব আমি। তাহলে আমি বের করি জমির ক্ষেত্রফল। জমির ক্ষেত্রফল, ক্ষেত্রফলের ফর্মুলা কি দেখো, বাহু স্কোয়ার, মানে কত বেরিয়েছিল বাহু 20 স্কোয়ার, 20 স্কোয়ার মানে কত বেরোচ্ছে 2 দুগুণে 4, 400 বর্গ মিটার বেরিয়ে গেল। কিন্তু কতটা পরিমাণ জমি আছে তোমার, 400 বর্গ মিটার জমি আছে। এই জমিতে ঘাস লাগাতে খরচা হচ্ছে দেখো প্রতি বর্গ মিটারের জন্য 20 টাকা, তাহলে 1 বর্গ মিটারের জন্য 100 টাকা, যদি কত হয়েছে 1 বর্গ মিটারের জন্য 20 টাকা খরচা হলে 400 বর্গ মিটারের জন্য কত খরচা হয়েছে বের করে নাও। তাহলে লিখি যে 1 বর্গ মিটার ঘাস লাগাতে খরচ 20 টাকা। তাহলে কত বর্গ মিটার লাগিয়েছ, 400 বর্গ মিটার, তাহলে 400 বর্গ মিটার ঘাস লাগাতে খরচ হয় 400 গুণ হবে, বেশি হবে আরও, 400 গুণ 20 কত বেরোচ্ছে 4 দুগুণে 8, 8000, 2 1 2 3 1 2 3, হ্যাঁ তাহলে 8000 টাকা। কত টাকা খরচা হলো, তাহলে ঘাস লাগাতে 8000 টাকা কিন্তু খরচা হলো। কি বললাম বুঝতে পেরেছি, চলো তুলে নাও। তো এবার আমি তোমাদের করাবো হচ্ছে 14 নম্বরের অঙ্কটা। কি বলেছে দেখো, বলেছে আমাদের আয়তাকার বাগানের একটি কর্ণ বরাবর একটি বেড়া দেবো, মানে কোনাকুনি একটা বেড়া দেবো। আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 12 মিটার এবং 7 মিটার হলে বেড়ার দৈর্ঘ্য কত হিসাব করে দেখি। বেড়াটি, পরে আবার একটা প্রশ্ন বলেছে, বেড়াটি আয়তাকার বাগানে যে দুটি ত্রিভুজে ভাগ করেছে তার পরিসীমা কি হবে বের করতে বলেছে। একদম সহজ অঙ্ক দিয়েছে। ধরো এরকম একটা আয়তাকার জমি আছে, যার দৈর্ঘ্য প্রস্থ 12 আর 7, দৈর্ঘ্য হচ্ছে 12, প্রস্থ হচ্ছে 7, ভালো কথা। এবার বলেছে এই জমিতে আমি কোনাকুনি বেড়া দেবো, কোনাকুনি মানে এরকম কর্ণ অনুযায়ী বেড়া দেবো, এরকম বেড়া দেবো। এটা কিন্তু বেড়া, এই যে এটা কিন্তু বেড়া, অন্য কালার, ধর এটা হচ্ছে বেড়া, এইটা বেড়া দেবে। তাহলে এই বেড়াটার কতটা পরিমাণ বেড়া লেগেছে সেটা তোমাকে বের করতে হবে। তার মানে কি, যদি আমি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করলেই তো আমার এর অ্যান্সারটা বেরিয়ে যাচ্ছে। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করা মানেই তো বেড়াটা কত দিতে হচ্ছে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে একটা গেল। দ্বিতীয় আবার কি বলেছে, যে এই যে বেড়াটা দেওয়ার পর দেখো দুটো ত্রিভুজ হচ্ছে, একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ। ঠিক আছে, তাহলে এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে, এই ত্রিভুজটার পরিসীমা কত, এই ত্রিভুজটা পরিসীমা একই তো হবে। তাহলে যে কোনো একটা ত্রিভুজের, মানে এই দুটো ত্রিভুজের পরিসীমা কত হবে, প্রত্যেকের পরিসীমা কত হবে সেটা তোমাকে, পরিসীমা মানে কি চারিদিক, মানে 1 2 3, এই 3 থেকে যোগ করা মানেই তো পরিসীমা। এই এটাকে আর এটাকে, এই 3 থেকে যোগ করে দিলেই তো পরিসীমা হয়েছে, মানে চারিদিক বলতে এটাই তো বোঝায়। তাহলে সবার প্রথমে আমি কী করবো, যেহেতু আমাকে বেড়াটা হিসাব করতে বলেছে, কর্ণের দৈর্ঘ্য বের করতে বলেছে, প্রথমে আমাকে কি বলেছে, কোনাকুনি যে বেড়াটা দিয়েছি তার দৈর্ঘ্য কত, তাহলে আমরা কর্ণ বের করবো। তাহলে করে দিই আমি। তাহলে কি দেওয়া আছে, তাহলে আমি লিখি যে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, ঠিক আছে, একদম ইজি অঙ্ক দিয়েছে। কর্ণের দৈর্ঘ্য ফর্মুলাটা কি ছিল, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, এই যে ফর্মুলা ছিল কি না, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। আমি শর্টে লিখলাম, কি ছিল, দৈর্ঘ্য ছিল কি তো 12 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার, 12 12 144
প্লাস 7 7 49 বেরালো কত? যোগ করে দেখো, 9 4 13 3 4 4 4 8 1 হাতে 9 193 মিটার বেরিয়ে গেল। কিন্তু একটা উত্তর বেরিয়ে গেল। তাহলে এই কর্ণটার দৈর্ঘ্য কত? √193 মিটার। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটার দৈর্ঘ্য কত ছিল? যেহেতু দৈর্ঘ্য 12 আর প্রস্থ হচ্ছে 7। এবার তোমাকে বলেছে এই যে ত্রিভুজ, দুটো ত্রিভুজ তৈরি হয়েছে, এটা 1 নম্বর উত্তর কিন্তু হয়ে গেল। এবার কি বলি দেখো, দুটো ত্রিভুজ তৈরি হয়েছে, দেখো ভালো করে, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ। তা বলেছে এই ত্রিভুজগুলির প্রত্যেকটা পরিসীমা কত, মানে টোটাল চারিদিক কত। একদম ইজি। এই ত্রিভুজের পরিসীমা কত? এটা যোগ এটা যোগ এটা, তাই তো? তিনটাকে যোগ করলেই হয়ে যাচ্ছে। তাহলে লিখে দাও যে সুতরাং ত্রিভুজের পরিসীমা হবে, ত্রিভুজের পরিসীমা কি? 12 প্লাস 7 প্লাস √193। যদি আমি যোগ করি 12 আর সাথে 19 প্লাস √193 এত মিটার। একদম ইজি অঙ্ক কিন্তু তোমাদের দিয়েছিল। এই হয়ে গেল তোমাদের যে 14 নম্বরের অ্যান্সারটা। একদম ইজি অঙ্ক কিন্তু তোমাদের দিয়েছে। ঠিক আছে, চলো তুলে নাও। তো এবার আমি তোমাদের করাবো হচ্ছে না 15 নম্বর অঙ্কটা। কি বলেছে দেখো, মৌসুমীদের বাড়ির আয়তকার বড় হলঘরের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 9:5 এবং পরিসীমা 140 মিটার। মৌসুমীরা হলঘরের মেঝেতে 25 সেন্টিমিটার এবং 20 সেন্টিমিটার আকারের আয়তকার টালি বসাতে চায়। প্রতি 100 মিটার টালির দাম 500 টাকা হলে মৌসুমীর হলঘরের মেঝেতে টালি বসাতে কত খরচা হবে? তাহলে আমি আঁকি ব্যাপারটাকে, তাহলে বোঝাতে সুবিধা হবে। ধরো এরকম একটা আয়তকার হলঘর আছে, যার দৈর্ঘ্য প্রস্থ বলে দেয়নি। ভালো করে শোনো, যার দৈর্ঘ্য প্রস্থ কিন্তু তোমাকে বলে দেয়নি, অনুপাতে বলেছে। কি বলেছে? 9:5 অনুপাতে কিন্তু অঙ্কটা তোমাকে বলেছে। ঠিক আছে, 1 নম্বর। আচ্ছা, এবার আর কি বলেছে? বলেছে যে এই আয়তকার মানে হলঘরের পরিসীমা বলে দিয়েছে, টোটাল পরিসীমা, অর্থাৎ এই চারিদিক বলে দিয়েছে কত? 140। ভালো করে বুঝে, চারিদিক বলে দিয়েছে কত? 140 মিটার। ঠিক আছে, চলো নেক্সট কি বলেছে? বলেছে যে মৌসুমী হলঘরের মেঝেতে টালি বসাবে, একটা টালি বসাবে যার দৈর্ঘ্য প্রস্থ দিয়ে দিয়েছে। তারপর এরকম একটা টালি বসাবে, ধরো টালিগুলো এরকম টাইপের, আমি জাস্ট টালিগুলো আঁকছি, এরকম টাইপের টালি বসাবে। ধরো এরকম টাইপের, এর ভিতরে সব টালি বসাবে, ঠিক এরকম টাইপের। তার দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে 25 আর 20 সেমি, 25 সেমি আর 20 সেমি, এরকম টালি বসাবে। ঠিক আছে, বলেছে এরকম টালি বসাতে চায়। তাহলে মেঝেতে আকারের আয়তকার টালি বসাতে চায়। প্রতি 100টি টালির দাম 500 টাকা হলে মৌসুমীদের হলঘরে মেঝেতে টালি বসাতে কত খরচা হবে? মানে এই পুরোটাতে টালি বসাতে কত খরচা হবে এটা তোমাকে বের করতে হবে। তাহলে সবার প্রথমে আমাকে জানতে হবে কি এখানে কটা টালি বসানো যাবে, কত খরচা হবে। তো পরের কথা, আগে দেখি যে কটা টালি বসাতে পারে, তবেই তো আমি দাম বের করব। তাহলে কটা টালি বসাতে হবে সেটা আমাকে আগে বের করতে হবে। বের করতে গেলে কীভাবে বের করব? দেখো, প্রথমে আমার কাজ হচ্ছে এই পুরো হলঘরটার ক্ষেত্রফল বের করবো, মানে পুরো হলঘরটাতে কতটা। আগে দেখো, একটা ঘরে কটা টালি বসাবে তোমাকে জানতে গেলে কী করতে হবে? আগে ঘরটায় কতটা জায়গা আছে জানতে হবে। সাপোজ ঘরটাতে জায়গা আছে ধরো 20 বর্গমিটার জায়গা আছে। ঠিক আছে, এবার তুমি টালি বসাবে, কত করে টালি বসাবে? তাহলে 2 বর্গমিটার করে টালি বসাবে, 2 বর্গমিটার করে টালি বসাবে। ঠিক আছে, তাহলে কটা টালি বসবে কীভাবে বের করবো? আমি এই 20কে 2 দিয়ে ভাগ করলেই আমি কটা টালি পেয়ে যাচ্ছি, 10টা টালি বসাতে পারবো, তাই তো? তার মানে আমাকে কী বের করতে হবে? আগে পুরো ঘরটার ক্ষেত্রফল বের করতে হবে, বের করে টালির ক্ষেত্রফল বের করতে হবে, বের করলাম। অর্থাৎ পুরো হলঘরটার ক্ষেত্রফল বের করতে হবে, টালির ক্ষেত্রফল বের করতে হবে, করে দুজনকে ভাগ করলে কটা টালি বসানো যাবে সেটা আমি বেরিয়ে যাবো। একই না? ঠিক আছে, তাহলে দেখো ক্ষেত্রফল বের করতে গেলে আমার কি দরকার? এবার বলো, ক্ষেত্রফল দেখতে গেলে আমার দৈর্ঘ্য প্রস্থ দরকার। হলঘরের ক্ষেত্রফল, টালির তো দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, হলঘরের কি দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে? না। কিভাবে দেওয়া আছে? 9:5 অনুপাতে দেওয়া আছে। তাহলে আমি এখানে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া নেই। তাহলে আমি বলেছি যখনই অঙ্কের মধ্যে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকবে না, অঙ্কের মধ্যে নিশ্চয়ই কিছু একটা উত্তর দেওয়া থাকে। কি উত্তর দেওয়া আছে বলো তো? অঙ্কের মধ্যে এই আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে, পরিসীমা। ঠিক আছে, তাহলে কি করবো? আমি আমার অনুযায়ী আগে পরিসীমা বের করে নেবো, ধরে নিয়ে দৈর্ঘ্য প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্য প্রস্থটা কত হবে? ধরে নিলাম একটা 9x হবে, ওই অনুযায়ী কিন্তু ধরতে হবে, এখানে x y ধরা যাবে না। একটা 9x ধরে নাও, আর একটা ধরে নাও দৈর্ঘ্য 9x, আর এটা হচ্ছে 9:5 কত? 5x। ধরো একটা 9x
আর এটা ধরে নিলাম প্রস্থ ধরে নিলাম 5x। এই অনুযায়ী তুমি আগে পরিসীমা বের করো। তাহলে আমি ধরি 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 হল ঘরের দৈর্ঘ্য 9x মিটার আর প্রস্থ 5x মিটার ধরে নিলাম আমি। ঠিক আছে, আমার অঙ্কের মধ্যে কি দেওয়া আছে? অঙ্কের মধ্যে দেওয়া আছে পরিসীমা। তাহলে আমি পরিসীমা বের করি। হল ঘরের পরিসীমা পরিসীমার ফর্মুলাটা কি? 2 ব্র্যাকেটের মধ্যে দৈর্ঘ্য যোগ প্রস্থ। এই যে ব্র্যাকেটের মধ্যে দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য যোগ প্রস্থ মিটার, এত মিটার। ঠিক আছে, তাহলে এইটাকে কী হলে কত হয়? 9 আর 5 14x গুণ করলে কত হচ্ছে? 14 গুণে 28 গুণ করলে হচ্ছে এটা 28x মিটার বেরিয়ে গেল। কিন্তু দেখো তোমার হল ঘরের পরিসীমা কত বেরালো? 28x মিটার। ঠিক আছে, আচ্ছা এখানে নিচে করি, নাহলে এখানে বুঝতে অসুবিধা হতে পারে তোমাদের। 28x মিটার। তাহলে তোমার অনুযায়ী কত বেরালো পরিসীমা? 28x মিটার। ওদের অনুযায়ী পরিসীমা কত দেওয়া আছে? 140। দুটোকে সমান করে দেবো। তাহলে সত্তা অনুসারে 28x ইকুয়াল টু 140। তাহলে এক্স 28টা ওদিক চলে গেলে নিচে চলে যাবে, 28 কাটো, এটা 5 দিয়ে কাটাকুটি হয়ে যাবে। তাহলে এক্স ইকুয়াল টু কত বেরিয়ে গেল? 5। দেখো এক্স ইকুয়াল টু যখন 5 বেরিয়ে গেল, তাহলে আমি এক্সের জায়গায় এই যে 9x-এর জায়গায় কী করবো? আমি এবার দৈর্ঘ্য আর প্রস্থটা বসিয়ে দেবো। মানে এক্সের মান বসিয়ে দিলে দৈর্ঘ্য প্রস্থ বেরিয়ে যাচ্ছে। সুতরাং দৈর্ঘ্য ইকুয়াল টু কত হচ্ছে? দৈর্ঘ্য ইকুয়াল টু কত ছিল? 9x ছিল। দেখো 9x ছিল, তাহলে দাঁড়াচ্ছে কত? 9 গুণ 5, 5 নং 45। এইবার একটা জিনিস ভালো করে দেখো, মিটার। এখন আমি অঙ্কটা শেষ কিছু করিনি, কিন্তু দেখো এই টালিটা না সেন্টিমিটারে আছে। এই টালিগুলো যে এককগুলো আছে সেগুলো সেন্টিমিটারে আছে। তাহলে হয় অঙ্কটা তোমাকে পুরো সেন্টিমিটারে নিয়ে যেতে হবে, নয় অঙ্কটাকে পুরো তোমার মিটারে নিয়ে যেতে হবে। তাহলে এগুলোকে আমি কি আছে? আপাতত মিটারে আছে, তাহলে এগুলোকে সেন্টিমিটারে নিয়ে যাই। সেন্টিমিটারে নিয়ে যেতে গেলে এটা কত হবে? এটার সাথে কী হবে? 10 মিটার থেকে মিটারকে মিটারের পর ডেসি সেমি, মানে 100 দিয়ে গুণ, মানে এটা হবে 4500 সেমি। ঠিক আছে, আবার প্রস্থ সেমভাবে, প্রস্থ ইকুয়াল টু 5x, মানে 5 5 25 মিটার। একেও সেমিতে নিয়ে যাও, 2500 সেমি বেরিয়ে গেল। কিন্তু সেমিতে হয়ে গেল, কিন্তু 2500 সেমি কিন্তু হয়ে গেল। এবার এদিকে করি। এবার আমার কাজ কি বেরিয়ে গেল? দেখো দৈর্ঘ্য প্রস্থ বেরিয়ে গেল। এবার আমার কাজ কি বলেছিলাম আমি? আমার দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম অরিজিনাল। তাহলে দৈর্ঘ্য কত হচ্ছে এই মুহূর্তে? এই মুহূর্তে দৈর্ঘ্য হচ্ছে 4500 সেন্টিমিটার আর প্রস্থ হচ্ছে 2500 সেন্টিমিটার। ঠিক আছে, এবার আমার কাজ কি? দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলে এবার আমার কাজ হচ্ছে পুরো হলঘরটা কতটা পরিমাণ জায়গা আছে এবং যে টালিটা তার কতটা পরিমাণ জায়গা লাগে সেটা বের করব দুজনেরই। তার মানে কি? দুজনেরই ক্ষেত্রফল বের করব। তাহলে প্রথমে হল ঘরের ক্ষেত্রফল বের করি। হল ঘরের ক্ষেত্রফল গুণ কত হবে? 4500 ইন্টু 2500 দৈর্ঘ্য গুণ প্রস্থ। ঠিক আছে, আচ্ছা নিচে করি। কত হচ্ছে? 4500 ইন্টু 2500 গুণ করার দরকার নেই, রেখে দাও। এত বর্গমিটার। ঠিক আছে, এবার দেখো তোমার টালির ক্ষেত্রফল কত? দেয়াই আছে। টালির ক্ষেত্রফল কত বলেই দেয়া আছে? 25 গুণ 20 বর্গ সেমি। এত বর্গ সেমি হচ্ছে।
ব্যাস। তাহলে টোটাল ঘরটায় কতটা জায়গা আছে, এতটা জায়গা আছে, এক একটা টালি কত পরিমাণ জায়গা লাগছে এতটা, তাহলে কটা টালি বসাতে পারবো ওটা ভাগ করে দেবো। তাহলে টালির সংখ্যা হল ঘরে টালির সংখ্যা হল ঘরে টালি বসানো যায়, টালির সংখ্যা লিখে দিই, টালির সংখ্যা হল ঘরে টালির সংখ্যা কত হচ্ছে, টালির সংখ্যা না 4500 ইন্টু 2500 ডিভাইডেড বাই 25 ইন্টু 20, 0 0 কাটা, 25 দিয়ে এটা কাটলে 25 একে 25 0, 2 দিয়ে কাটলে এটা 5 দুগুণে 10, তাহলে অ্যান্সার বেরোচ্ছে কত 500 0 500 0, 5 5 25 5, 4 5 20 আর 2 22, এতটি। তাহলে হল ঘরে কটা টালি বসাতে পারবো, 22,500টি টালি বসাতে পারবো। এবার তোমাকে বলছে দেখো টালির দাম, বলছে 100টা টালির দাম 500 টাকা, 100টা টালির দাম যদি 500 টাকা হয় তাহলে এতগুলি টালির দাম কত হবে, ঐকিক নিয়মে করো। তাহলে লিখি যে 100টি টালির দাম, 100টি টালির দাম 500 টাকা, ঠিক আছে। তাহলে ঐকিক নিয়মে একটি টালির দাম কত হয়, কম হবে আরও, 500 ডিভাইডেড বাই 100, তাহলে 22,500খানা টালির দাম আরও বেশি হবে, তাহলে গুণ হবে এদের সাথে, তাহলে 0 0 0 0, তাহলে অ্যান্সার কত বেরোচ্ছে আমি এখানে লিখে দিচ্ছি, অ্যান্সার বেরোচ্ছে 0 0, 5 5 25 5, হাতে রইল 2, 5 দুগুণে 10 আর 2 12, 2 হাতে রইল 1, 5 দুগুণে 10 আর 1 11, এত টাকা। তাহলে কত টাকা খরচা হবে পুরো ঘরটাতে টালি বসাতে, টোটাল খরচা হবে হচ্ছে এই যে 11,002, কত হয়েছে 1,12,500 টাকা খরচা হবে। কত টাকা খরচা হবে, 1,12,500 টাকা। কি বললাম বুঝতে পেরেছি, চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের করাবো হচ্ছে না 16 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো। বলছে 18 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বড় হল ঘরে কার্পেট দিয়ে মুড়তে 2,160 টাকা খরচা হয়। যদি হল ঘরের প্রস্থ 4 মিটার কম হতো তাহলে 1,620 টাকা খরচা হতো। তাহলে হল ঘরের ক্ষেত্রফল হিসাব করে দেখো, অঙ্কটাকে যদি এঁকে নাও না, দেখো কতটা সহজ হবে। দেখো ব্যাপারটাকে আমি বোঝাচ্ছি তোমাদেরকে। ধরো এরকম একটা হল ঘর আছে, এরকম একটা হল ঘর আছে, ঠিক আছে, যার দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 18 মিটার, যার দৈর্ঘ্য দিয়েছে 18 মিটার, প্রস্থ কিন্তু দেয়নি। এবার বলেছে এই টোটাল হল ঘরটাতে, এটা একটু আয়তকার টাইপের রেখেছে, একটু এই টোটাল হল ঘরটায় কার্পেট পেতেছে, তাতে খরচা হয়েছে কত বলো দেখো, তাতে খরচা হয়েছে 2,160 টাকা। ভালো করে শোনো, টোটাল খরচা হয়েছে কত, 2,160 টাকা। ভালো কথা। এবার বলেছে যদি হলঘরের প্রস্থ 5 মিটার কম হতো, সাপোজ এটা তো প্রস্থ, ধরো প্রস্থটা 4 মিটার কম হতো, মানে এরম জায়গায় প্রস্থটা, ধরো প্রস্থটা কমে গেছে, তাহলে প্রস্থটা কমলে জিনিসটা কেমন হতো, এরকম টাইপের হতো, ঠিক আছে। যদি প্রস্থটা কম হতো তাহলে খরচা হতো কত, 1,620 টাকা। মানে এইখান থেকে এত অবধি পুরো জায়গাটা খরচা হচ্ছে কত, 2,160 টাকা। যদি প্রস্থ 4 মিটার কম, মানে এদিকে 4 মিটার কম হতো, মানে এতটা কমে যেত, এটা বাদ হতো, তাহলে এই যে সাদা অংশটুকু ধরো, আমি কালো করে দিলাম, এই যে সাদা অংশটুকু এর ক্ষেত্রফল কত হতো, 1,600, খরচা হতো কত, এইটুখানি জায়গায় কার্পেট পাততে কত খরচা হবে, 1,620 টাকা খরচা। ঠিক আছে। এইবার তোমাকে কি বলেছে, বলেছে তাহলে হল ঘরে কতটা পরিমাণ জায়গা আছে বের করো। কি বলেছে, হল ঘরে কতটা পরিমাণ জায়গা আছে বের করো। তাহলে সবার প্রথমে কি করবো, তাহলে ভালো করে দেখো, বোঝো। পুরোটা কার্পেট পাততে কত খরচা হচ্ছে, 2,160 টাকা। 4 মিটার কমে, প্রস্থ 4 মিটার কমলে, মানে এই যে এই কমে গেছে, মানে এরকম হয়েছে, এবার আয়তক্ষেত্রে কেমন এরকম টাইপের, এতে খরচা হচ্ছে কত, 1,620 টাকা। তাহলে এই যে কমে গেছে যতটুকু অংশ, এই কমে যাওয়া অংশতে কত খরচা হয়েছে বলো তো, এই কমে যাওয়া অংশে টোটাল খরচা হয়েছে দেখো
0, 4, 6 কত দিলে 5 হয়, 11 দিলে এই 5 দিলে হাতে রইলো 1, এই 540 টাকা, মানে এইটুখানির জন্য খরচা হয়েছে কত, 540 টাকা। ভালো করে দেখো, এই অংশটুকুর জন্য খরচা হয়েছে 540 টাকা। তাহলে আমি কি করব, প্রথমে এইটুখানি জায়গার ক্ষেত্রফল আগে বের করে নেবো। কারণ কেন বলতো, এটা যে ক্ষেত্রফল বের করতে পারবো, কারণ দেখো এর প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য তো 18 মিটারই, এটা দৈর্ঘ্য 18 মিটার না, তাহলে এইটুখানির ক্ষেত্রফল আমি আগে প্রথমে বের করে নেবো। যদি আমি বের করে নিতে পারি তাহলে লিখবো যে ধরো সাপোজ বেরালো 100 বর্গ মিটার, এইটুখানি ক্ষেত্রফল কত বেরালো 100 বর্গ মিটার, তার মানে কি 100 বর্গ মিটারের জন্য 540 টাকা খরচা হয়েছে। উল্টোভাবে পাবো, 540 টাকা খরচা হয়েছে কত বর্গ মিটারের জন্য, আমি ধরলাম 540 টাকা খরচা হয়েছে কত বর্গ মিটারের জন্য, সাপোজ ধরো 100 বর্গ মিটারের জন্য, তাই তো। তাহলে এই 2160 টাকায় তো পুরো এই জায়গাটাতে মানে তিরপল পেতেছিল, তাহলে এই 2160 টাকায় কতটা খরচা হয়েছে, মানে কত মিটার জায়গা বেরিয়ে যাবে আরামসে। ঠিক আছে, তাহলে সবার প্রথমে কি করব, আমি এই প্রস্থ বের করব, এইটুখানি জায়গার মানে তোমার কি বের করবো, ক্ষেত্রফল বের করবো। তাহলে লিখছি আমি, তাহলে দেখো আমি কি করব, এর ক্ষেত্রফল বের করবো, তাই তো। তাহলে কমে যাওয়া অংশের ক্ষেত্রফল, এটা কমে গেছে, তাহলে কমে যাওয়া অংশের ক্ষেত্রফল আমি বের করি। তাহলে কমে যাওয়া অংশের ক্ষেত্রফল কত, এর দৈর্ঘ্য মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য কত 18, প্রস্থ কত 4, তাহলে 18 × 4, 18 × 36, 72 বর্গ মিটার। ঠিক আছে, তাহলে দেখো এই 72 বর্গ মিটারের জায়গার জন্য এই যে পেয়ে গেলাম আমি। তাহলে দেখো এই 72 বর্গ মিটারের জায়গার জন্য কত টাকা খরচা হয়েছে, 540 টাকা। আমি যদি উল্টোভাবে বলি যে 540 টাকা খরচা হয় কতটা জায়গার জন্য, 72 বর্গ মিটার জায়গার জন্য, তাহলে পুরো জায়গাটা করতে কত খরচা হয়েছিল, 2160 টাকা। তাহলে 2160 টাকায় কতটা পরিমাণ তোমার তিরপল দেওয়া হয়েছে, তাহলেই তো আমি পেয়ে যাচ্ছি, মানে কি বলে, তাহলেই তো আমি পুরো মানে এই আয়তক্ষেত্রকে মানে হল ঘরের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। ব্যাস করবো, তাহলে লিখি 72 টাকা, মানে সরি 540 টাকা, 540 কি বলেছে, হল ঘরে হয়ে গেল কার্পেট পাতো, তাহলে 540 টাকা খরচ হয় 72 বর্গ মিটার, 72 বর্গ মিটার জায়গার জন্য, কার্পেটের জন্য। কার্পেটের জন্য তাহলে 1 টাকা খরচা হয় 72/540 বর্গমিটার কার্পেটের জন্য। তাহলে পুরো জমিটা কত, পুরোটা কত, 2160 টাকা খরচা হয়, তাহলে 2160 টাকার জন্য খরচা হয় 72/540 × 2160, 0 0 কাট, 8 দিয়ে 8 নং 72, সরি 9 দিয়ে 8 নং 72, 6 নং 54, 6 দিয়ে 3 6 18, 6 6 36, 6 48 8, 3 9 24, 25 26 27 28, 288 টাকা বর্গমিটার। কত আছে বর্গমিটার, তাহলে ক্ষেত্রফল কত হল ঘরের, এত বর্গমিটার। তাহলে হল ঘরের ক্ষেত্রফল কত, 288 বর্গমিটার। মানে কি এইটুকানি জায়গার জন্য কত টাকা খরচা হয়েছে, 540 টাকা। তার মানে 540 টাকা খরচার জন্য 72 টাকা, তাহলে পুরো জায়গাটার জন্য কত খরচা হবে, 2160 টাকা। তার মানে 2160 টাকায় তো পুরো জমিটা মানে পুরো হল ঘরটা পেয়ে গেলাম 288 বর্গমিটার। কী বললাম বুঝতে পেরেছি, চলো তুলে নাও। তো এবার আমি তোমাদের করাবো হচ্ছে 16 নম্বরের অঙ্কটা, এই 16 বলছি 17 নম্বরের অঙ্কটা। কী বলেছে দেখো, বলছে একটি আয়তকার জমির কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং দৈর্ঘ্য প্রস্থের অন্তর 3 মিটার, তাহলে জমিটির পরিসীমা ও ক্ষেত্রফল কত বলেছে। তাহলে দেখো কি কি দিয়েছে, একটা দিয়েছে কর্ণের দৈর্ঘ্য দিয়েছে 15 মিটার আর দৈর্ঘ্য প্রস্থের অন্তর দিয়েছে 3 মিটার। কি দিয়েছে, দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর, দৈর্ঘ্য প্রস্থ দেয়নি। তাহলে এখানে তুমি প্রথমে দৈর্ঘ্য প্রস্থটাকে ধরে নাও। ধরি আয়তকার জমি, ধরি আয়তকার জমির দৈর্ঘ্য x মিটার আর প্রস্থ, এখানে লিখে দিচ্ছি প্রস্থ
ওয়াই মিটার। ঠিক আছে, এবার কি কি দিয়েছে ভালো করে দেখো। দুটো জিনিস দিয়েছে, একটা হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণ দিয়েছে আর দৈর্ঘ্য প্রস্থের অন্তর দিয়েছে। তাহলে শর্তানুসারে দুটো জিনিস দিয়েছে। শর্তানুসারে প্রথমটা কি দিয়েছে দেখো, বলেছে দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর হচ্ছে 3। এটা ধরো 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, এটা না, এটাকে ঠিক করো, সরি। তাহলে দেখো এখান থেকে কী বেরোচ্ছে, এখান থেকে যে কোনো একটা মেন করো, এক্স বা ওয়াই। তাহলে এক্সের মানটা বের করি, ওয়াইটা ওদিক চলে গেলে এটা। তাহলে এক্সের মান এখানে বের করে নিলাম আমি এখানে। এটা 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, এবারে দেখো, এবার আমি কি করব, দেখো তারপর একটা বলছে কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে। তাহলে শর্তানুসারে আরেকটা জিনিসও দিয়ে দিয়েছে। শর্তানুসারে দিয়েছে তোমার, বলেছে যে দৈর্ঘ্য প্রস্থের কর্ণের দৈর্ঘ্য। তাহলে দিয়েছে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যর ফর্মুলা কি, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার ইকুয়াল টু 15। এটাও দিয়ে দিয়েছে। তাহলে ঠিক করো, রুট ওভারটা ওদিক চলে গেলে বর্গমূল হয়ে যাবে, ওদিকে গেলে বর্গমূল হয়ে যাবে, এই স্কোয়ার হয়ে যাবে, বর্গ হয়ে যাবে ওদিকে গেলে। তাহলে হচ্ছে কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এটা হবে 225। এটা ধরো 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, এইবার আমি কি করব, এই 2 নম্বর সমীকরণে এই যে এক্স এর মানটা এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে লিখি যে 2 নং সমীকরণে এক্স এর মান বসাই। তাহলে কি ছিল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 225। এক্স ইকুয়াল টু কত, 3 প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 225। এখানে করছি এবার, ব্র্যাকেটটাকে খুললে দেখো এটা কি, যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র করছে। এ স্কোয়ার প্লাস, ফর্মুলা কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর পড়ে আছে কত, ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 225। তাহলে কত হচ্ছে, 3 3 9 প্লাস 3 2 6, 6y প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 225। তাহলে 9 প্লাস 6y প্লাস এটা কত হচ্ছে, 2y স্কোয়ার যোগ করলে আর 225টাকে এদিক নিয়ে চলে আসলে মাইনাস হচ্ছে ইজিক্যাল টু 0। আচ্ছা, 2y স্কোয়ারটাকে প্রথমে রাখছি। ঠিক আছে, 2y স্কোয়ার আর প্লাস 6yটাকে রাখি, তারপরে এবার এই দুটোকে যোগ বিয়োগ করি। মাইনাস সাইন বড়, যে বড় তার সাইনটা আগে বড়, যে বড় তার সাইন বসালাম। এবার 225 থেকে 9 বিয়োগ করো, 9 কত দিলে 15, 6 দিলে 9, 10 11 12 13 14 15, 6 দিলে হাতে রইল 1 কি করছি, 225 তো, হ্যাঁ এটা এদিক চলে গেলে মাইনাস হয়, 216 হচ্ছে, হ্যাঁ 216ই তো হচ্ছে, ঠিকই আছে। এবার এখান থেকে 2 কমন নিই, পড়ে থাকছে ওয়াই স্কোয়ার প্লাস 3 2 6 3y মাইনাস 108 ইজিক্যাল টু 0। দুইটা ওদিক চলে গেলে 0ই হয়ে যায়, 3y মাইনাস 108 ইকুয়াল টু 0। এবার এটাকে ভেঙে উৎপাদক বিশ্লেষণ করবো। 2 দিয়ে 50 দুগুণে 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 2 দিয়ে 27 দুগুণে 54, 3 দিয়ে 3 নং 27, 3 দিয়ে 3 3 9। এবার এখানে দুটো সংখ্যা তৈরি করব যাদের বিয়োগ করলে 3 হবে এবং গুণ করলে 108। এটাই উৎপাদক বিশ্লেষণের নিয়ম। তাহলে করি, 3 দুগুণে 6, 6 দুগুণে 12 থেকে 9 বিয়োগ গেলেই হয়ে যাচ্ছে, 3 3 9, 12 আর 9। তাহলে বসাই ওয়াই স্কোয়ার প্লাস 12y মাইনাস 9y মাইনাস 108 ইকুয়াল টু 0। তাহলে কমন নেব, y কমন, পড়ে থাকে y প্লাস 12 মাইনাস দুজনের থেকে 9 কমন, পড়ে থাকে y মাইনাস মাইনাসে প্লাস 12 ইজিক্যাল টু 0। সুতরাং রাখতে হবে। তাহলে এদের দুজনের থেকে এটা কমন,
ওয়াই প্লাস 12 ইজিক্যাল টু ওয়াই মাইনাস 9 ইকুয়াল টু 0। তাহলে কী হচ্ছে ওয়াই প্লাস 12 ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু মাইনাস 12, আর এদিকে হচ্ছে ওয়াই মাইনাস 9 ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 9। তাহলে আমরা নেগেটিভটা নিতে পারবো না, সবসময় পজিটিভ নেব। তাহলে ওয়াই ইকুয়াল টু কত বেরিয়ে গেল 9। এবার ওয়াইয়ের মান আমি বসিয়ে দেবো, ওয়াইয়ের মান বসাবো, তবেই আমি এক্স ওয়াই পেয়ে যাবো, কারণ পরিসীমায় ক্ষেত্রফল চেয়েছে। তাহলে ওয়াইয়ের মানটা আমি বসিয়ে দিই। ওয়াইয়ের মান কোথায় বসাবো? এই 1 নম্বর সমীকরণে আমি বসিয়ে দিচ্ছি। 1 নং সমীকরণে ওয়াইয়ের মান বসাই, বসিয়ে পাই। তাহলে কি ছিল? এক্স ইজিক্যাল টু 3 প্লাস ওয়াই, তাহলে এক্সের জায়গায় কিসের জায়গায় না ওয়াইয়ের জায়গায় 3 প্লাস 9, এক্স ইকুয়াল টু 12। তাহলে দেখো দৈর্ঘ্য আর প্রস্থের মান আমি কিন্তু পেয়ে গেলাম। দৈর্ঘ্যের মান এই যে ধরেছিলাম কত এক্স, তাহলে 12, প্রস্থের মান ধরেছিলাম কত আমি ওয়াই, বেরোলো কত 9। এবার আমাকে কী চেয়েছে অঙ্কের মধ্যে? জমিটির পরিসীমা, মানে আয়তক্ষেত্রের পরিসীমা। তাহলে লিখি জমির পরিসীমা কত 2, ব্যাকের মধ্যে দৈর্ঘ্য যোগ প্রস্থ 12 প্লাস 9, আমি এখানেই করে দিচ্ছি 2 গুণ 9 আর 12 19, আর সরি 21, তাহলে 42 বেরালো, 42 মিটার। ঠিক আছে, এবার জমির ক্ষেত্রফল, দৈর্ঘ্য গুণ প্রস্থ 9 108 বর্গমিটার। ব্যাস বেরিয়ে গেল জমির দৈর্ঘ্য, প্রস্থ বেরিয়ে গেল। কত বেরিয়ে গেল? পরিসীমা বেরালো 442 মিটার, আর ক্ষেত্রফল বেরালো 108 বর্গমিটার। কী বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও। তো এবার আমি তোমাদের করাবো যে 18 নম্বর অঙ্কটা। কি বলেছে দেখো, বলেছে 385 মিটার ও 60 মিটার পরিমাপের একটি আয়তকার চাতাল পাকা করতে সর্ববৃহৎ কত মাপের বর্গাকার টাইলস ব্যবহার করা হবে, এটা একটা বলেছে। এবং সেক্ষেত্রে টাইলসের সংখ্যা কত হবে। তাহলে আমি একটু এঁকে ব্যাপারটাকে বোঝাই। ধরো এরকম একটা আয়তকার রয়েছে, যার দৈর্ঘ্য প্রস্থ বলেই দিয়েছে, গুণ দিয়ে দিয়েছে এখানে। দৈর্ঘ্য প্রস্থের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 385 আর 60। এটা দৈর্ঘ্য হচ্ছে 385, এটা হচ্ছে 60। এর ভেতরে টাইলস বসাবে। এবার দেখো টাইলস যদি বসাতে যায়, ধরো এটার মধ্যে টাইলস বসা যাচ্ছে, তাহলে ধরো এরকম বসাচ্ছে, এখানে কিছুটা জায়গা পড়ে রইলো। আবার এদিক করে যদি বসায়, এরকম বসাচ্ছে, দেখা গেল এখানে কিছুটা জায়গা পড়ে যাচ্ছে, ধরো এত বসালে এত জায়গা পাবে। তাহলে এতে কি হয়, এই যে জায়গাগুলো তো বাদ চলে যাচ্ছে। তাহলে কি করবে, এমন একটা ব্যাপার করবে যাতে পুরো জায়গাটা যতটা পরেই কম জায়গা নষ্ট হয়। কীভাবে করব? তার জন্য কি করতে হবে বলছে, টালিগুলোকে বর্গাকার আকারে প্রকাশ করতে হবে। তাহলে বর্গাকার আকারে প্রকাশ করতে গেলে আমাকে কী করতে হবে? প্রথমে আমাকে দৈর্ঘ্য আর প্রস্থ, এটা যখনই এরকম ধরনের কোনো অঙ্ক বলবে, মানে বর্গাকারে তৈরি করতে বলবে, তখন তুমি কি করবে, সেটাকে গসাগু করবে। দৈর্ঘ্য আর প্রস্থকে গসাগু করবে, মানে দৈর্ঘ্য আর প্রস্থকে তুমি গসাগু করবে। ঠিক আছে, তাহলে যে এই যে অংশটার, এর অংশটার ক্ষেত্রফল বেরিয়ে যাবে। তাহলে লিখবে যে কি যেন এটার নাম, আয়তকার চাতাল। আয়তকার চাতালের দৈর্ঘ্য প্রস্থের গসাগু, আয়তকার চাতালের দৈর্ঘ্য ও প্রস্থের গসাগু কত হচ্ছে? গসাগু আমি এখানে করে দেখি, 385 আর 60, 5 দিয়ে 5 7 35, 5 7 35, 5 দিয়ে 5 12 60। দেখো আর কিছু দিয়ে যাচ্ছে না, তাহলে গসাগু কত বেরালো? যেটা দুটোর মধ্যে কমন যায় সেটা 5। ঠিক আছে, তাহলে যে এই যে 5 যে তোমার বেরিয়ে গেল, এই যে বেরালো, এটাই হলো বর্গাকার যে মানে সর্ববৃহৎ যে বর্গাকার যে মানে কি বলে টালি, তার
দৈর্ঘ্য। তাহলে বর্গাকার টালির দৈর্ঘ্য কত হবে? সুতরাং বর্গাকার টালির দৈর্ঘ্য 5 মিটার বেরিয়ে গেল কিন্তু। তাহলে তার ক্ষেত্রফল কত বেরাচ্ছে? তাহলে বর্গাকার টালির ক্ষেত্রফল 5 গুণ 5, এটা কিন্তু বেরিয়েছে। ঠিক আছে, 5 গুণ 5 এত বর্গমিটার। আমি আর গুণ করলাম না, এটাই এরকমভাবে উত্তরটা দেওয়া আছে, 5 গুণ 5। ঠিক আছে, এবার তোমাকে বলেছে এখানে কটা টাইলস বসবে, এখানে কটা টাইলস বসবে। তার মানে কি বললাম, পুরোটার ক্ষেত্রফল থেকে এই অংশটুকু, এই ছোটো ছোটো অংশটুকুর যে ক্ষেত্রফলগুলো সেটাকে ভাগ ডিভাইডেড করতে হবে। তাহলে লিখি যে চাতালে টালি বসবে, টাইলস বসবে, চাতালে টাইলস, তো এটা টাইলস হয়, টাইলসের দৈর্ঘ্য, টাইলস। তাহলে চাতালের টাইলসের সংখ্যা হবে, টাইলসের সংখ্যা হবে, কি করতে হবে বললাম যে আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল, মানে পুরো যে ক্ষেত্রফলটা দেয়াই আছে অঙ্কের মধ্যে, দেখো। আচ্ছা, ক্ষেত্রফলটা বের করে নিই আগে, সরি। চাতালের ক্ষেত্রফল, চাতালের ক্ষেত্রফল দেয়াই আছে 385 গুণ করার দরকার নেই, 60 এত বর্গমিটার। ঠিক আছে, তাহলে সুতরাং চাতালে টাইলস বসবে, এই টোটালটা থেকে, মানে টোটাল যত চাতালের জায়গা আছে সেটা থেকে কী দিয়ে ভাগ করতে হবে না, টালির সংখ্যা দিয়ে, মানে টালিটার ক্ষেত্রফল দিয়ে ভাগ করতে হবে। মানে এই পুরোটাকে এই ক্ষেত্রফল দিয়ে ভাগ করতে হবে। তাই করেছি আমি। 5 দিয়ে 5 বারং 60, 5 দিয়ে 5 7 35, 5 7 35, তাহলে 7 বারং 84, 4 7 বারং 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 924টি টালি বসবে, 924টি টালি বসবে। এই হলো তোমাদের যে 18 নম্বরের অঙ্কটা। কী বললাম বুঝতে পেরেছো? তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে টোটাল 5টা অঙ্ক করলাম। অ্যাকচুয়ালি 6টা অঙ্ক করেছি আমি, আগের দিনেও 13 অঙ্ক করেছি, আজকেও 13 অঙ্ক করে দিয়েছিলাম। ঠিক আছে, অ্যাকচুয়ালি আজকে 5টা অঙ্ক হওয়ার কথা ছিল, 13 অঙ্কটা আমি আগে ভিডিওতেও করেছিলাম, এই ভিডিওতেও করে দিয়েছি, তো দেখে নিও। তো আজকের ভিডিওটা আমি তোমার যে কটা অঙ্ক করলাম সেখানের মধ্যে যদি তোমাদের বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, চলো তুলে নাও।